ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা কন্ট্রোল ইউনিটের ভোট কিভাবে কাউন্ট করব একটি ভিডিওতে টোটাল আমরা ডিসকাস করব এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় কিছু। এবং এই পদ্ধতি লোকসভা ভোট, বিধানসভা ভোট বা মিউনিসিপ্যালিটি ভোট যেখানে ইভিএম ব্যবহার করে ভোট হয় সেখানে কন্ট্রোল ইউনিটের ভোটিং পদ্ধতি, কাউন্টিংয়ের পদ্ধতি সেম, প্রত্যেক ক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য হবে। তো চলুন আমরা শুরু করি। দেখুন, আপনার যে টিম, সেই টিমে একজন থাকবেন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজারভার একজন থাকতেও পারেন, না থাকতেও পারেন। এটা বিভিন্ন সময় পরিস্থিতির ওপর নির্ভর করে। এবার কে কিভাবে বসবেন আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি। দেখুন, এইটা ধরুন আপনাদের টেবিলের এই দিকে থাকবেন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, এক পাশে কাউন্টিং সুপারভাইজার, এক পাশে মাইক্রো অবজারভার। এবং কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেটা এই সামনের দিকে এজেন্ডা থাকবে, এইখানে মাঝখানে আপনার তারাজালের বেড়া দেয়া থাকবে, তার জালের বেড়ার অপর প্রান্তে এজেন্ডা থাকবে। এবং যখন রেজাল্ট কাউন্ট করবেন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেটা ওনাদের দিকে মুখ করে থাকবে এবং দুপাশ থেকে কাউন্টিং সুপারভাইজার এবং মাইক্রো অবজারভার ওনারাও কিন্তু ডিসপ্লেটা দেখবেন। এইটা হচ্ছে পদ্ধতি। আমি এখানে এই বিষয়টা আলোচনা করে নিলাম। এবারে প্রথমে আপনারা কাউন্টিং যে ভেন্যু, সেই কাউন্টিং ভেন্যুতে গিয়ে সেখানে ডিকোডিং লিস্ট থাকবে। ডিকোডিং লিস্ট থেকে আপনার রুম নম্বর, টেবিল নম্বর ইত্যাদি খুঁজে দেখে নেবেন, বা যে পদ্ধতিতে খুঁজে নেওয়ার যেবার যেমন সিস্টেম করা হবে সেই পদ্ধতিতে আপনারা খুঁজে নেবেন। এবং সেখানে গিয়ে রাউন্ড ভিত্তিক আপনার কাজের কি পরিমাণ, কতগুলি রাউন্ড হবে, কোন কোন বুথের কন্ট্রোল ইউনিট কাউন্টিং করতে হবে, এই বিষয়টা প্রথমে একটু পর্যবেক্ষণ করে নেবেন। এবং যে সমস্ত দ্রব্য আপনাদেরকে প্রোভাইড করা হবে, বিভিন্ন ফর্ম, মানে ফর্ম 17C এর পার্ট 2 কভার, তারপরে কাঁচি, ছুরি ইত্যাদি, কাটার, এগুলো সব কাটার জন্যে বিভিন্ন যে সমস্ত দ্রব্য আপনাদের প্রয়োজন সেগুলি ভালো করে সব দেখে নেবেন। এবার যখন কাউন্টিং শুরু হবে, বিভিন্ন রাউন্ডে কাউন্টিংগুলো হয়। রাউন্ড ভিত্তিক আপনার কাছে কন্ট্রোল ইউনিট এবং সিল করা ফর্ম 17C এর পার্ট 1 যেগুলো আপনারা ভোট হবার পর জমা দেন সে আপনার কাছে আসবে। এবার যেটা হয়, আপনার পোলিং স্টেশন মানে 1 নম্বর বুথের কন্ট্রোল ইউনিটটা কাউন্টিং হয় টেবিল নাম্বার 1-এ। এটাই হচ্ছে পদ্ধতি। অর্থাৎ আপনার যদি টেবিল নাম্বার 20-তে ডিউটি পড়ে, সেখানে দেখবেন যে কন্ট্রোল ইউনিটটা আসবে সেটা 20 নম্বর পোলিং স্টেশন, মানে সংশ্লিষ্ট বিধানসভার, কারণ পোলিং স্টেশন নাম্বারগুলো তো বিধানসভার প্রেক্ষিতে হয়, লোকসভার প্রেক্ষিতে হয় না। তো এবার এক একটা লোকসভার মধ্যে 7টা করে বিধানসভা আছে। এবার সেই বিধানসভার প্রেক্ষিতে আপনার বুথের নম্বরগুলো হয়। তো যদি আপনার 15 নম্বর টেবিল হয়, দেখবেন 15 নম্বর বুথের কন্ট্রোল ইউনিটটা আপনার কাছে আসবে। এটাই হচ্ছে পদ্ধতি। এবারে যখন আপনার কাছে প্রথমে এলো, এবার ধরুন ফার্স্ট রাউন্ডে আপনার কাছে প্রথম কন্ট্রোল ইউনিট, সেটা বক্সের মধ্যে ভরা থাকবে, আর 17C সেটা সিল করা অবস্থায় থাকবে, 17C এর পার্ট 1। এবার প্রথমে এজেন্টদেরকে দেখিয়ে কন্ট্রোল ইউনিটের বক্সের সিল কাটবেন। অর্থাৎ বক্সটার যে, এই যে আমি দেখাচ্ছি দেখুন, সিলটা দুদিকে দুটো অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা থাকে, সিলটা ঠিকঠাক আছে সেটা এজেন্টদেরকে দেখাবেন, দেখানোর পর সিলটা কাটবেন। এবারে এই প্রসঙ্গে একটা কথা বলি, বক্সের সিল যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রে আপনি রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ওখানে আমাদের কাউন্টিং হলে থাকবেন, ওনাকে একবার দেখিয়ে আমরা কিন্তু বক্সটা খুলবেন। তার কারণ বা ভেতরে আপনারাও জানেন যে কন্ট্রোল ইউনিটের যে কভার বা ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের কভারগুলো বুথ থেকে নিয়ে আসার পর জমা দেন, তারপর সেগুলো টানা হেঁচড়া করে আপনার স্ট্রং রুমে যায়। এই নিয়ে আসার মধ্যে এই গালাটা খসে যেতেই পারে। তো যে কারণে এটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, এটাকে ইগনোর করা হয় এবং ভেতরে দেখা হয় যে কন্ট্রোল ইউনিটের সিলটা ঠিকঠাক আছে কিনা। যদি কন্ট্রোল ইউনিটের সিল ঠিকঠাক থাকে বা বাইরের বা বক্সের যে সিল সেগুলো ড্যামেজ থাকলে সেটাকে ইগনোর করবেন। এটা হচ্ছে বিষয়টা। কিন্তু বিষয়টা রিটার্নিং অফিসারকে বা এআরওকে অবশ্যই জানাবেন। তাহলে এরপর কন্ট্রোল ইউনিটটা আপনি বের করলেন, আর 17C এর যেটা পার্ট 1 আর মেশিনের নম্বরটা মেলাবেন। এবার এইগুলো যে আমি বলছি, যখন আমি 17C এর পার্ট 1 এরপর দেখাবো, তখন দেখাবো কোনগুলো মেলাবেন, সেগুলো অ্যারো দিয়ে দেখাবো। তাহলে কন্ট্রোল ইউনিটটা বের করার পর কন্ট্রোল ইউনিটের অ্যাড্রেস ট্যাগে কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নম্বর লেখা থাকবে, আর 17Cর পার্ট 1-এও মেশিনের সিরিয়াল নম্বর লেখা থাকবে, সেই দুটোকে আপনারা ট্যালি করবেন। আচ্ছা, রেজাল্ট সেকশন ও ক্যান্ডিডেট সেট সেকশনের সিল যে ঠিকঠাক আছে অ্যাড্রেস ট্যাগ দিয়ে, সেটা এজেন্টদেরকে দেখাবেন। গ্রিন পেপার সিল ও তার নম্বর এজেন্টদেরকে দেখাবেন, এবং এই ব্যবহৃত গ্রিন পেপার সিলের যে নম্বর সেটার সাথে 17C এর, এখানে আমি লিখেছি দেখুন, যদি সিল নষ্ট হয়ে থাকে বা গ্রিন পেপার সিলের নম্বর, যে এই গ্রিন পেপার সিল মানে ব্যবহৃত গ্রিন পেপার সিলটা কার সাথে মিলবে, ফর্ম 17C এর পার্ট 1-এর 10-2 যে পয়েন্ট, অর্থাৎ কোন গ্রিন পেপার সিলটা আপনি ব্যবহার করেছেন ওই পয়েন্টে লেখা থাকে, আমি পরে দেখাবো।
এইগুলো সব মিলছে কিনা বা গ্রিন পেপার সিল নষ্ট যদি হয়ে থাকে তখন, আর যদি না মেলে তখন আপনাকে বিষয়টি আরওকে জানাতে হবে, আরও পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এবার গ্রিন পেপার সিলের সিরিয়াল নম্বরটা না মিললে অনেক ক্ষেত্রে হয় কি, তখন রিটার্নিং অফিসার অন্য পরিস্থিতি যাচাই করবেন। অর্থাৎ দেখা যাচ্ছে 3টে গ্রিন পেপার সিল দেওয়া হয়েছে, আপনি 17C-তে দ্বিতীয়টা ব্যবহার হয়েছে বলে লিখেছেন, কিন্তু ফেরত দিচ্ছেন 2 নম্বর আর 3 নম্বরটা। এবার তখন ওইগুলো বার করে নিয়ে আসা হয়, দিয়ে দেখা হয় যে আপনি কোন দুটো গ্রিন পেপার সিল ফেরত দিয়েছেন আর বাস্তবে কন্ট্রোল ইউনিটে লাগানো আছে কোনটা, সেই 3টেকে মিলিয়ে যদি দেখা হয় যে আপনার টোটাল সেটটার সাথে মিলে গেল, তা মানে বুঝতে হবে 17C পার্ট 1-এ ব্যবহৃত গ্রিন পেপার সিলের সংখ্যাটা জাস্ট একটা ক্লারিক্যাল মিস্টেক, তখন কিন্তু কাউন্টিং কন্টিনিউ হবে। কিন্তু যদি বাস্তবে দেখা যায় যে না, তার সাথে মিলছে না, তখন রিটার্নিং অফিসার অন্য সিদ্ধান্ত নেবে, সেটা আপনাদের বিবেচনা করার প্রয়োজন নেই। তাহলে এবার এখানে এই যে ব্যবহৃত গ্রিন পেপার সিলের যে নম্বর, এটার সাথে আপনারা মেলালেন, এবং ক্যান্ডিডেট সেট সেকশনের অ্যাড্রেস ট্যাগ আর রেজাল্ট সেকশনের অ্যাড্রেস ট্যাগ যথাযথভাবে সিল করা আছে, এগুলো এজেন্টদেরকেও দেখাবেন, আপনারাও দেখে নেবেন। প্রয়োজনে পিছনে প্রিজাইডিং অফিসার এজেন্টের সই আছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন। তাহলে এই পর্যন্ত বিষয় আমাদের হলো। নেক্সট আমরা যেটা চলে যাচ্ছি, রেজাল্ট সেকশনের বাইরের অ্যাড্রেস ট্যাগটি কাটুন। এই যে রেজাল্ট সেকশনের বাইরের অ্যাড্রেস ট্যাগ, এইটাকে এবার কাটতে হবে। কাটার পর গ্রিন পেপার সিলের দুদিক ব্লেড দিয়ে কাটুন, উপরের ঢাকনাটি খুলুন। অর্থাৎ এই গ্রিন পেপার সিলের এই সাইডটা ব্লেড দিয়ে কাটবেন আর এই সাইডটা ব্লেড দিয়ে কাটবেন, আর এই অ্যাড্রেস ট্যাগটা কাটবেন। তাহলেই এই যে আউটে মানে বাইরের যে ঢাকনাটা রেজাল্ট সেকশনের, আউটার সেকশনের, এই ওপরের ঢাকনাটা খুলে যাবে। ওপরের ঢাকনাটা খুললে আপনারা এই রকম দেখতে পাবেন, সেখানে ভিতরে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ থাকবে। এবার স্পেশাল অ্যাড্রেস ট্যাগে সিলটা ঠিকঠাক আছে কিনা সেটা আপনি দেখুন, এজেন্টদেরকেও দেখান, কিন্তু স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি যেন কাটবেন না। এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগটা কাটবেন না, এবং ভিতরের যে ঢাকনাটা এটাও আপনি খুলবেন না। তার কারণ এইখানে আঙুল ঢুকিয়ে আমরা রেজাল্ট বাটনটা প্রেস করে রেজাল্ট দেখে নিতে পারবো, যে কারণে আর ভিতরের ছোট ঢাকনাটা খোলার কোনো প্রয়োজন নেই। এই অবস্থা পর্যন্ত সব যদি কিছু ঠিকঠাক থাকে, তাহলে এবার আপনি কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করুন। এইবার আপনার এখানে আবার একটা দুটো পরিস্থিতি হতে পারে। কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার পর যদি ব্যাটারি লো থাকে, তাহলে আপনি দেখবেন ডিসপ্লেতে কিছুই উঠবে না, বা ব্যাটারি চেঞ্জ এরকম লেখা উঠবে। তখন আপনি রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে জানিয়ে ব্যাটারি পরিবর্তন করবেন। ব্যাটারি পরিবর্তন করতে হলে আপনাকে ব্যাটারি সেকশনের অ্যাড্রেসটা একটা কাটতে হবে, কেটে ব্যাটারি আপনি রিপ্লেস করবেন। ব্যাটারি রিপ্লেস করার পর এবার সিইউ সম্পূর্ণ অন হলে টোটাল টিপে টোটাল ভোট কত আছে দেখে নিন। আচ্ছা, এবার এইখানে একটা কথা বলি, ব্যাটারি লাগানোর পরও যদি দেখেন যে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে কিছু লেখা উঠছে না, তখন কিন্তু সেই কন্ট্রোল ইউনিট আর কাউন্টিং করা সম্ভব নয়। সেটা রিটার্নিং অফিসারকে জানাবেন, এবং উনি পরবর্তী ক্ষেত্রে ওই বুথের ভিভিপ্যাটটাকে নিয়ে এসে ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করবেন, ওটা আলাদা পদ্ধতি। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, যদি ব্যাটারি চেঞ্জ করার পরও কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে কোনো লেখা না ওঠে, তখন সেই কন্ট্রোল ইউনিটটা রিটার্নিং অফিসারের কাছে আপনি পাঠিয়ে দেবেন। এই হলো বিষয়। এবার সব কিছু ঠিকঠাক হয়ে ধরুন কন্ট্রোল ইউনিট অন হলো, অন করার পর যা যা লেখাগুলো আসে, লেখা আসার পর ইভিএম ইজ রেডি, তখন আপনি এবার পরবর্তী কাজ করবেন। কি কাজ করবেন? আপনি কন্ট্রোল ইউনিটের টোটাল বটনটা টিপে দেখুন 17C এর পার্ট 1-এর আইটেম নাম্বার 6-এর সাথে টোটালটা মিলল কিনা। আমাদের নিশ্চয়ই মনে থাকবে 17C পার্ট 1-এ 6 নম্বর আইটেমের টোটাল ভোট কন্ট্রোল ইউনিটে কতগুলো পড়েছে সেই সংখ্যাটা লেখা আছে, তার সাথে মেশিনের টোটালটা মিলল কিনা সেটা আপনি দেখুন, এজেন্টদেরকেও দেখান। না মিললে, এবার না মেলা মানে বিভিন্ন কারণে না মিলতে পারে। এক, হয়তো প্রিজাইডিং অফিসার মকপোল ক্লিয়ার করেনি, যার জন্য অনেকগুলো সংখ্যা বেশি দেখাচ্ছে। আবার কোনো এমনি গোলমালের জন্য মিলছে না, মানে বাস্তবে ভোট পড়েছে এক, প্রিজাইডিং অফিসার লিখেছেন এক। এই ধরনের যদি ঘটনা ঘটে, আপনি সেইটা তখন আরওকে জানান। আরও এবার যেমন সিদ্ধান্ত নেবেন সেইভাবে সিদ্ধান্ত নেবেন। এবার যদি এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই যে রেজাল্ট সেকশনটা দেখতে পাচ্ছেন, রেজাল্ট সেকশনে গ্রিন পেপার সিলটাকে যেমন আছে তেমন রেখে এইখানে আঙুল ঢুকিয়ে গ্রিন পেপার সিলটাকে মানে ফুটো করে আঙুলটাকে ঢুকিয়ে রেজাল্ট বটনটা প্রেস করবেন। দেখুন, রেজাল্ট বটনের উপরে আচ্ছাদিত গ্রিন পেপার সিল আঙুল দিয়ে ফুটো করে রেজাল্ট বটন প্রেস করুন। তাহলে এরপর আমাদের কাজ হচ্ছে, এই গ্রিন পেপার সিলটাকে টেনে আপনি পুরোটা খুলে দেবেন না, যেমন আছে আমি দেখাচ্ছি এইভাবেই রেখে আঙুলটা জাস্ট রেজাল্ট বটনটা কোনখানে থাকে, মানে ওপরে রেজাল্ট বটনটা থাকে, ওই জায়গায় আঙুলটা একটু চাপ দিয়ে গ্রিন পেপার সিলটা যেন না খুলে যায়, চাপ দিয়ে ফুটো করে রেজাল্ট বটনটা আপনি প্রেস করুন। প্রেস করলে এবার কন্ট্রোল ইউনিটে রেজাল্ট আসতে শুরু করবে, বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে। এবার রেজাল্ট বটনটা প্রেস করার পর এখানে দেখুন
রেজাল্ট বটন প্রেস করার পর ডিসপ্লেতে ইনভ্যালিড লেখা উঠলে বুঝতে হবে ভোট শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার ক্লোজ বটন প্রেস করেননি। বিষয়টি তখনই রিটার্নিং অফিসারকে জানান এবং আপনি তখন ওই কন্ট্রোল ইউনিট আরওর কাছে পাঠিয়ে দেবেন। ওই কন্ট্রোল ইউনিটে কিন্তু তখন কাউন্টিং হবে কি হবে না সেটা উনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তটা এবার দুটো হতে পারে। এক, যদি কন্ট্রোল ইউনিটের টোটাল ভোট মিলে যায় সেক্ষেত্রে রিটার্নিং অফিসার আপনাকে নির্দেশ দিতে পারে যে আপনি ক্লোজ বটনটা প্রেস করে তারপর রেজাল্টটা প্রেস করুন। অর্থাৎ সিআরসিটা মেনটেন না করলে তো রেজাল্টটা ডিসপ্লে হবে না, সেখানে ইনভ্যালিড লেখাটা উঠবে, মানে নির্দিষ্ট অর্ডারে বটন প্রেস করা হচ্ছে না। তখন রিটার্নিং অফিসারের নির্দেশ মতো আপনি ক্লোজ বটন প্রেস করবেন। অবশ্যই এজেন্টরা সেখানে উপস্থিত থাকবে। ক্লোজ বটন প্রেস করে তারপর আপনি রেজাল্ট বটনটা প্রেস করবেন, দিয়ে আপনি কাজ শুরু করবেন। আর যদি দেখা যায় যে টোটাল ভোটটা কন্ট্রোল ইউনিটের টোটাল ভোটটা 17C এর পার্ট 1-এর যে টোটাল ভোট 6 নম্বর আইটেমে তার সাথে মিলছে না, সেক্ষেত্রে রিটার্নিং অফিসার বিকল্প যা সিদ্ধান্ত নেবেন সেটা ওনার ডিসক্রিপশন পাওয়ারের মধ্যে এসে যাচ্ছে। সেক্ষেত্রে ওই কন্ট্রোল ইউনিট নিয়ে আপনাকে আর কাউন্টিং করতে হবে না। এরপর ধরুন এই পর্যন্ত সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এবার কন্ট্রোল ইউনিট ডিসপ্লে থেকে রেজাল্ট নোট করবেন। এবার এই অবস্থায় কন্ট্রোল ইউনিটটা এই যে ডিসপ্লেটা এমনভাবে রাখবেন যাতে করে এজেন্টরা, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এইখানে আমি যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম, এজেন্টরাও যেন রেজাল্ট দেখতে পারে, আপনারাও রেজাল্টটা দেখবেন এবং 17C এর যে পার্ট 2 সেখানে কিন্তু রেজাল্টটা পুট করবেন। তবে সরাসরি 17C এর পার্ট 2তে রেজাল্টটা পুট না করে রাফ কাগজে আগে রেজাল্টটা নোট ডাউন করবেন, তারপর ওখানে টোটালটা মিলিয়ে যোগটোগ করে মিলিটিলি নেবার পর ওখানে যাবেন। এবার তাহলে আমি চলে গেলাম কন্ট্রোল ইউনিট ডিসপ্লে থেকে রেজাল্ট নোট করুন। সিইউ এর ডিসপ্লে এমনভাবে রাখবেন যেন তা উপস্থিত এজেন্টরা দেখতে পায়। ডিসপ্লে থেকে রেজাল্ট না দেখা গেলে আরওকে জানান। কেন বললাম, ধরুন কোনো কারণে ডিসপ্লে খারাপ হয়ে গেছে, রেজাল্ট প্রেস করার পরও সেখানে রেজাল্ট শো করছে না, তখন আপনি ওই কন্ট্রোল ইউনিট থেকে আর রেজাল্ট বার করা যাবে না। আপনি আরওকে জানান, প্রয়োজনে তিনি ভিভিপ্যাট কাউন্ট করে স্লিপ কাউন্ট করে ওই বিষয়টা ফয়সলা করবেন, সেটা আপনার আর কিছু করণীয় নেই। আচ্ছা, আর একটা কথা বলি, অনেক সময় হয় কি এখানে পরপর তো ক্যান্ডিডেট 1 ক্যান্ডিডেট 2 এইভাবে চলতে থাকে। হয়তো কোনো কারণে আপনি একটু অন্যমনস্ক হলেন বা কোনো এজেন্ট অন্যমনস্ক হলো, তিনি তার সংশ্লিষ্ট ক্যান্ডিডেটের ভোটটা হয়তো খেয়াল করতে পারলেন না। সেই অবস্থায় রেজাল্ট শেষ হওয়ার পর যখন কন্ট্রোল ইউনিটে এন্ড লেখা উঠে যাবে তখন আপনি চাইলে কোনো প্রার্থীর রেজাল্ট দেখতে ভুল হলে বা মিস গেলে প্রয়োজনে আবার রেজাল্ট বটন প্রেস করে আবার প্রথম থেকে রেজাল্ট দেখতে পারেন। বা চাইলে আপনাদের মতো যদি কোনো কনফিউশন হয় আরেকবার রেজাল্ট বটনটা প্রেস করে আবার ক্রস চেকিং করে নেবেন যে যেগুলো নোট ডাউন করলেন সেগুলো ঠিকঠাক হলো কিনা। তাহলে আমার রেজাল্ট পাওয়া হয়ে গেল। এইবার 17C এর পার্ট 2 যথাযথভাবে পূরণ করুন। কীভাবে পূরণ করবেন আমি দেখাচ্ছি। উপস্থিত এজেন্টদের সেখানে স্বাক্ষর নেবেন। এইবার এখানে আমি একটা কথা বলি, এইখানে যেটা নিয়ম সেটা হচ্ছে 2 কপি এই পার্ট 2 ফিল আপ করতে হয়, একটা আরওর কাছে পাঠিয়ে দিতে হয়, আর একটা যেটা থাকে সেটাও আরও নিয়ে গিয়ে সেটা ফটোকপি করে এজেন্টদেরকে ফেরত দেওয়া হয়। এজেন্টদের সই সাবুত তার আগেই করিয়ে নেওয়া হচ্ছে, আর রিটার্নিং অফিসারও সেখানে সই করবেন, আপনাকেও সই করতে হবে। তো যদি তেমন নির্দেশ থাকে তেমন করবেন। আর যদি বলা হয় যে না এজেন্টদের কপিগুলো আপনারা বানিয়ে নিন, 2 কপি 3 কপি যেটা বানাতে হবে তাহলে সেটা আপনারা বানিয়ে নেবেন। সেটা যেমন নির্দেশ যখন যেভাবে যে বছর যেমন নির্দেশ দেবে আপনারা সেইভাবে করবেন। তাহলে এজেন্টদের কপি লাগবে আর আপনাকে মোট 2টো কপি বানাতে হবে, একটা আরওর জন্য আর একটা আপনার টেবিলে থাকবে। আর যদি জেরক্স করে নেয় তাহলে আপনাকে 2 কপি বানাতে হচ্ছে, ওখান থেকে জেরক্স করে এজেন্টদেরকে দিয়ে দেওয়া হবে। এই হলো গিয়ে বিষয়টা। কিন্তু 1 কপি তারপর আপনাকে ফেরত দেবে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর। সেই 1 কপি 17C পার্ট 2 আপনার কাছে রেখে দেবেন। সেটা কোন কভারে ভরবেন আমি পরে দেখাচ্ছি। এরপর কি করবেন, কন্ট্রোল ইউনিটের সুইচটা অফ করবেন। কন্ট্রোল ইউনিটের সুইচটা অফ করার পর আপনারা সিইউ এর রেজাল্ট সেকশনের ঢাকনাটা বন্ধ করে দেবেন। দেখতে পাচ্ছেন যেমন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, গ্রিন পেপার সিলের ওপরটা ছেঁড়া অংশ আছে, এই গ্রিন পেপার সিলের ওপরের ছেঁড়া অংশ আর কন্ট্রোল ইউনিট এইটাকে নিয়ে আপনাকে সিইউর কভারে ভরে সিল করার জন্য পাঠিয়ে দেবেন। আর 1 কপি 17C পার্ট 2 আপনি সংরক্ষণ করুন। এটাকে এবার আপনার সংশ্লিষ্ট কভারে ভরতে হবে, আমি সেটা আলোচনা করছি। আর এরপর আমি কিভাবে ফর্ম ফিল আপ করবো সে আলোচনায় যাচ্ছি। তাহলে যে কথা বললাম যে এইভাবে ঢাকনাটা আটকিয়ে এবার কন্ট্রোল ইউনিটের মধ্যে ওই গ্রিন পেপার সিল ছেঁড়া বা যদি কোনো অ্যাড্রেস ট্যাগ, এই যে অ্যাড্রেস ট্যাগটা ছিঁড়েছেন, যা যা এখান থেকে বের হয়েছে সমস্ত কিছু একসাথে নিয়ে ক্যারিং কেসের মধ্যে ভরে এটাকে পাঠিয়ে দিন সিল করার জন্য। আর যদি নির্দেশ আপনাদেরকে দেয় যে এগুলো আপনাদেরকেই সিল করতে হবে সেক্ষেত্রে আপনারা সিল করবেন, কারণ বিভিন্ন বছর বিভিন্ন রকম নিয়মকানুন হয়। এই টুকটাক কিছু নিয়মের পরিবর্তন বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে চেঞ্জ হতে পারে, সেগুলো আপনারা ট্রেনিংয়েও জানতে পারবেন বা ওইখানেও লেটেস্ট যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই মোতাবেক আপনারা করবেন। তো ফার্স্ট রাউন্ডের কাজ এইভাবে কমপ্লিট হওয়ার পর আপনারা
প্রথম রাউন্ডের কাউন্টিং শেষ হলে দ্বিতীয় রাউন্ড কাউন্টিংয়ের অপেক্ষা করুন, তখন দ্বিতীয় রাউন্ডের আবার কন্ট্রোল ইউনিট 17C আসবে, একই পদ্ধতির পুনরাবৃত্তি করবেন। তো এবারে চলুন আমরা 17C এর পার্ট 1 এর সাথে 17C এর পার্ট 2 এই দুটোকে কিভাবে ট্যালি করে একসাথে আমরা কাজটা করব, ফিল আপটা করবো, সেটা এবার ডিসকাস করি। তো এর জন্য প্রথমে আমি 17C, যেটা ধরুন আপনি ওই কন্ট্রোল ইউনিটের সাথে পেয়েছেন, সেখানে আপনার বিধানসভার নাম, বুথের নাম, এবার এই বুথের নম্বরটা কিন্তু 17C এর পার্ট 2তে লাগবে। আমি যেগুলো অ্যারো দেখিয়ে দিয়েছি, যেমন কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নম্বরটা আপনাকে বললাম মেলাতে হবে, তাহলে কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নম্বরটার সাথে ওই যে কন্ট্রোল ইউনিটটা আপনি পেলেন তার অ্যাড্রেসটাকে, সিরিয়াল নম্বরটা আপনাকে মিলিয়ে নিতে হচ্ছে, যে কারণে আমি এগুলো অ্যারো দিয়ে দিয়েছি। তারপরে ওপরে চলুন, দেখুন টেস্ট ভোট। এবার সচরাচর টেস্ট ভোট হয় না, টেস্ট ভোট না হলে এন্ট্রি করাটা আরও সহজ, কিন্তু আমি টেস্ট ভোট সহ এন্ট্রি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ধরুন এক্ষেত্রে আপনাকে যে 17Cটা দেওয়া হয়েছে, আমি এগুলো লাল কালিতে লিখেছি আপনাদের বোঝানোর জন্য, তো এটা আপনারা নীলকালিতে লেখা অবস্থাতেই পাবেন। এবার ধরুন সেই বুথে 3টি টেস্ট ভোট মোট হয়েছে, তার মধ্যে ব্যালট ইউনিটের 4 নম্বর সিরিয়াল, এই 4 নম্বরটা হচ্ছে ব্যালট ইউনিটের 4 নম্বর সিরিয়ালের ক্যান্ডিডেট যার নাম পিপিপি HHH, তাকে 2টো টেস্ট ভোট দেওয়া হয়েছে। আর ব্যালট ইউনিটের 2 নম্বর ক্যান্ডিডেট যার নাম KKK VVV, তাকে ধরুন 1টি ভোট দেওয়া হয়েছে। টেস্ট ভোট মোট 3টি পড়েছে, তার এই ইতিবৃত্তান্ত। এইটা একটু আপনারা মনে রাখবেন, আমি এরপর ফিল আপ করার সময় দেখাবো। তারপরে দেখুন 17C এর 6 নম্বর পয়েন্টে কন্ট্রোল ইউনিটে মোট কটা ভোট পড়েছে মেশিনে, 1000, এটা আমাদের কাজে লাগবে। তারপর এই যে আমি বারবার বলছিলাম ইউজড গ্রিন পেপার সিল, 10-এর 2 নম্বর পয়েন্ট, 10-এর 2 নম্বর পয়েন্টে দেখুন পেপার সিল ইউজড, এই যে নম্বরটা AA0012। তাহলে এবার আপনি কন্ট্রোল ইউনিটে যদি পেপার সিলের নম্বর এইটা না পান, যার সাথে আপনাকে মেলাতে হবে, তখন রিটার্নিং অফিসার দেখবেন যে আপনাকে টোটাল কটা দেওয়া হয়েছে আর আপনি কটা ফেরত দিয়েছেন, তার সাথে ফিজিক্যালি কন্ট্রোল ইউনিটের পেপার সিলটা মিলছে কিনা। এখানে যদি আপনি লিখতে ভুল করেন, সেক্ষেত্রে ওটাকে ইগনোর করা হবে। আমি এই বিষয়টা বলতে চাইছিলাম। তাহলে এই জায়গাগুলো আমরা এই 17C পার্ট 1-এর যে জায়গাগুলো আমি অ্যারো দেখালাম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এবার আমি চলে যাচ্ছি, আগে টেস্ট ভোটটা এন্ট্রি করে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 4 নম্বর ক্যান্ডিডেট আর 2 নম্বর ক্যান্ডিডেট, দেখুন আমি যাচ্ছি 2 নম্বর ক্যান্ডিডেট আর 4 নম্বর ক্যান্ডিডেট, এটা আমি লাল কালিতে লিখেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমি আবার আগের ফ্রেমে যাই, দেখুন এখানে টেস্ট ভোট 4 নম্বর ক্যান্ডিডেটের 2টো টেস্ট ভোট পড়েছে, 2 নম্বর ক্যান্ডিডেটের 1টা। আমি এবার চলে যাচ্ছি পরেরটা, দেখুন 4 নম্বর ক্যান্ডিডেটের টেস্ট ভোট 2টো আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, 2 নম্বর ক্যান্ডিডেটের টেস্ট ভোট 1টা, এটাও আমি অ্যারো দিয়ে দেখিয়েছি। আর একবার এখানে চলে যাচ্ছি, টোটাল মেশিনে ভোট পড়েছে 1000। ব্যাস, এবার চলুন এখানে চলে আসুন। তাহলে আপনার বুথে মনে করুন ওই 17C-তে আপনার বুথে টোটাল 5 জন ক্যান্ডিডেট, নোটাকে নিয়ে 6 জন। এবার মেশিনে ভোট পড়েছে 1000। এবার এই মেশিনে যে 1000 ভোট পড়েছে, আপনি যখন রেজাল্ট ডিসপ্লেতে রেজাল্টটা দেখছেন, ক্যান্ডিডেট 1 150টা ভোট, ক্যান্ডিডেট 2 250টা ভোট, ক্যান্ডিডেট 3 50টা ভোট, ক্যান্ডিডেট 4 450, ক্যান্ডিডেট 5 98, আর ক্যান্ডিডেট 6 মানে নোটা 2টো ভোট। তাহলে এই রেজাল্ট আপনি ডিসপ্লেতে পেলেন, আপনি 3 নম্বর কলমে সেই রেজাল্টটা পুরোপুরি টুকে দিলেন। আর আপনি 17C থেকে পাচ্ছেন দ্বিতীয় ক্যান্ডিডেটের 1টা টেস্ট ভোট, 4 নম্বর ক্যান্ডিডেটের 2টো টেস্ট ভোট, বাকিদের কোনো টেস্ট ভোট নেই। এটা হচ্ছে নাম্বার অফ টেস্ট ভোট। তাহলে 4 নম্বর কলমটা এইভাবে আপনারা সাজালেন। এইবারে কি বলছে, নাম্বার অফ ভ্যালিড ভোট। এই যে এইটা বারবার আপনারা প্রিজাইডিং অফিসার হিসেবে গন্ডগোল করেন, আমি তখন বলি যে কাউন্টিংয়ের সময় এটা মাইনাস হবে। তার মানে এই যে দ্বিতীয় ক্যান্ডিডেটকে 1টা টেস্ট ভোট করা হয়েছে, দিয়ে ও টোটাল ভোট পাচ্ছে 250। তাহলে ভ্যালিড ভোট কটা, 250 - 1 মানে 249। একই রকম চতুর্থ ক্যান্ডিডেট টোটাল কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে অনুযায়ী তিনি ভোট পাচ্ছেন 450, কিন্তু ওনার নামের ফেভারে 2টো টেস্ট ভোট হয়েছে, তাহলে ওই দুটো বাদ যাবে। তাহলে ওনার ভ্যালিড ভোট 450 থেকে 2 মাইনাস করলে 448, আর বাকিদের টেস্ট ভোট হয়নি, তাহলে এখানে যা আছে এখানেও সেই সংখ্যা বসে যাবে। দিয়ে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে অনুযায়ী দেখুন নোটা 2খানা ভোট নিয়ে টোটাল ভোট হচ্ছে 1000টা। আপনারা যোগ করে দেখে নিন, 250 আর 150 হচ্ছে আপনার 400, 450 আর 450 900, 998 আর 2000। তাহলে এই 1000 যেটা আপনার 17C এর আইটেম নাম্বার 6-এ 1000 লেখা ছিল পার্ট 1-এর, তার সাথে এই 1000টা মিলে গেল। তাহলে এইটা মিলেছে যখন, আমি এখানে লিখবো ইয়েস ট্যালিড। দেখুন এখানে সেটাই লেখা আছে যে আইটেম 6-এ আপনার যে টোটাল ভোট লেখা ছিল, তার সাথে পার্ট 1-এতে 17C এর পার্ট 1-এ আইটেম 6-এ যে টোটাল ভোট লেখা ছিল, তার সাথে এই টোটালটা মিলল কিনা, আমি এখানে লিখলাম ইয়েস ট্যালিড।
এরপর আমি চলে যাচ্ছি টেস্ট ভোটটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে টেস্ট ভোটটা আমরা যখন কনসিডার করলাম, প্রকৃত ভোট ক্যান্ডিডেট 1-এর হচ্ছে 150, ক্যান্ডিডেট 2 249, ক্যান্ডিডেট 3 50, ক্যান্ডিডেট 4 448, ক্যান্ডিডেট 5 98, এবং দেখুন 1000 থেকে 3টে টেস্ট ভোট বাদ দিলে ক্যান্ডিডেটদের প্রকৃত ভোটের যোগফল 297 এবং 997, এবং এইটাও যদি আপনারা যোগ করেন 997 পাবেন। তাহলে এইটা ফিল আপ করাটা আপনারা বুঝতে পারলেন। টেস্ট ভোট যদি না থাকে তাহলে এখানে সবই নীল করে দেবেন, তাহলে এখানে যা ভোট এখানেও তাই ভোট, এটা গেল ব্যাপার। তাহলে এবার ইএস ট্যালিট পর্যন্ত আমরা এলাম। এবার এখানে আপনি কাউন্টিং সুপারভাইজার হিসেবে সই করবেন, তারিখ দেবেন, ডেট দেবেন, এইবার প্লেসটা লিখবেন, তারিখ আর ডেট একই জিনিস। এইবার এখানে দেখুন এজেন্টরা কোন ডিক্লারেশনের মর্মে সই করবে। এজেন্টরা বলছে উই মানে এখানে এজেন্টরা, উই হেয়ার বাই সার্টিফাই দ্যাট কন্টিনিউটি নাম্বার ইচ দি সেম হুইচ ওয়ার ইউজড ইন দি পোলিং স্টেশন নাম্বার 123। তাহলে এই 123 পোলিং স্টেশন নাম্বারটাও আপনি ফর্ম 17C এর পার্ট 1 থেকে পাচ্ছেন, যে ওই কন্ট্রোল ইউনিটটা কোন বুথে ব্যবহার হয়েছে তার পোলিং স্টেশন নাম্বার 123। যদিও আমি শুরুতে উদাহরণ দিয়েছিলাম যে আপনার 15 নম্বর টেবিল, সেক্ষেত্রে আপনার 15 নম্বর কন্ট্রোল ইউনিট আসবে বুথের, কিন্তু এখানে ধরুন আপনার বুথের সিরিয়াল নম্বর 123, আর সেক্ষেত্রে আপনার টেবিলের নম্বরও ধরুন 123, তাহলে 123 নম্বর টেবিলে 123 নম্বর বুথের কাউন্টিং হচ্ছে, বিষয়টা এইভাবে বুঝে নিন। তাহলে এইবার 123 নম্বর বুথে ওই এই কন্ট্রোল ইউনিটটাই ব্যবহার হয়েছে, সেটা ওনারা কীভাবে বুঝবেন, কারণ ওই কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নম্বরটাই ফর্ম 17C-তে পার্ট 1-এর সিরিয়াল নম্বরটা নোট ডাউন করা আছে, সেটা আপনি প্রথমেই মিলিয়ে ওনাদেরকে দেখিয়ে দিলেন, বা কন্ট্রোল ইউনিটের অ্যাড্রেসটাকেতেও পোলিং স্টেশন নম্বর 123 থাকবে। তাহলে এইভাবে ওনারা নিশ্চিত হয়ে এজেন্টরা এখানে আপনার এজেন্টদের নাম লিখবেন, এজেন্টরা সই করবে, তারপর এই ফর্মটি আপনি পাঠিয়ে দেবেন, সেটা রিটার্নিং অফিসার সই করবে, তারিখ দেবেন এবং স্থান লিখবেন, দিয়ে এক কপি রিটার্নিং অফিসার ওনার কাছে রেখে দেবেন, এবং সেখান থেকে জেরক্স করে এজেন্টদেরকে দিয়ে দেবেন, আর এক কপি যেটা ডুপ্লিকেট কপি, সেটা এই পার্ট 2টার ডুপ্লিকেট কপিটা আপনার কাছে ফিরে চলে আসবে। ফার্স্ট রাউন্ড শেষ হবার আগেই আপনার কাছে ওটা ফিরে চলে আসবে। ওই এই যে ডুপ্লিকেট কপিটা 17C এর পার্ট 2, সেইটা তখন আপনাকে এরকম একটি কভার দেওয়া হবে, ইলেকশন টু হাউস অফ দি পিপল ডুপ্লিকেট কপি অফ রেজাল্ট অফ কাউন্টিং ইন ফর্ম 17C পার্ট 2, এটা হেডিংয়ে লেখা থাকবে। এবার টেবিল নম্বর, ধরুন আপনার টেবিল নম্বর 5, আমি বারবার টেবিল নম্বরটা বিভিন্ন রকম উদাহরণ দিচ্ছি যেন এটা আপনারা কনফিউজড হয়ে যাবেন না। ধরুন আপনার টেবিল নম্বর 5 এবং দ্বিতীয় রাউন্ড কাউন্ট শেষ হয়েছে, দ্বিতীয় রাউন্ড কাউন্ট শেষ হওয়ার পর সেই সেকেন্ড রাউন্ডের ফর্ম 17C পার্ট 2টা আপনি এর মধ্যে ঢোকাচ্ছেন, আর আপনার মানে কাউন্টিং সুপারভাইজারের নাম SSSLLL এখানে আপনি লিখে দিলেন, আর দিয়ে ওই ফর্ম 17C এর পার্ট 2 যেটা ডুপ্লিকেট কপি, অর্থাৎ রিটার্নিং অফিসারকে যেটা জমা দিয়েছেন সেটা বাদ দিয়ে আরেকটা যে কপি, সেই কপিটা এর মধ্যে ভরে আপনি সংরক্ষণ করে আপনার কাছে রাখবেন। যদি সাথে সাথে ওখানে আরোর কাছে পাঠিয়ে দিতে হয় পাঠিয়ে দেবেন, আদারওয়াইজ যদি সমস্ত রাউন্ডের কাউন্টিং শেষ হওয়ার পর যদি একসাথে সমস্ত রাউন্ডের এইগুলো একসাথে পাঠাতে হয় একসাথে পাঠাবেন। তো এই হলো মোটামুটি কন্ট্রোল ইউনিটের ভোট কাউন্ট করার পদ্ধতি, সেটা লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক, বা আপনার মিউনিসিপ্যালিটি ভোট হোক, সেক্ষেত্রে এখানে হেডিংগুলো আলাদা থাকবে, ফর্মের মাথার হেডিংগুলো আলাদা থাকবে, কিন্তু প্রসেসটা সেম। এবার বিভিন্ন বছরে বা বিভিন্ন সময়ে কিছু হয়তো নিয়মকানুন 19-20 থাকতে পারে, সেটা সংশ্লিষ্ট যখন ট্রেনিং হবে, ট্রেনিংয়ে আপনারা বিষয়গুলি দেখে নেবেন, বা আপনাদেরকে যে ম্যানুয়াল দেওয়া হবে সেখানেও বিষয়টি একটু দেখে নেবেন, যেগুলো অল্প বিস্তর পরিবর্তন থাকবে। কিন্তু মূল বিষয়টা এই জায়গায় কোন কোন জায়গায় সতর্কতা অবলম্বন করবেন, কোন কোন ক্ষেত্রে আপনি রিটার্নিং অফিসারকে ফরওয়ার্ড করবেন, বিষয়টা এই জায়গাটা যেন খেয়াল থাকে। আপনি আননেসেসারি যেন নিজেই ব্যাটারি চেঞ্জ করে দেবেন না, নিজেই ক্লোজ বটন প্রেস করে দেবেন না, বা নিজেই যেন কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার রুমে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অথবা রিটার্নিং অফিসার অ্যাভেলেবেল থাকবেন, ওনার দৃষ্টিতে বিষয়টা নিয়ে আসবেন এবং উনি যেমন সিদ্ধান্ত দেবেন সেইভাবে কাজ করবেন। তো এইভাবে আপনারা কাউন্টিংটা করুন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।